সত্যি কি তোমার গলার দাগটি এই ছেলের দেওয়া? সে যা বলেছে সব কি সত্যি? উত্তর দাও সিরাত, চুপ করে থেকো না। সিরাতের বাহু শক্ত করে ধরে উচ্চস্বরে বলে উঠে সাফওয়ান। তার রাগে সারা দেহ কাঁপছে। বাইরের একটা ছেলে এসে যা তা বলবে, তবুও সিরাত চুপ থাকবে কেন? প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে। সে উত্তর শোনার অপেক্ষায় আরাম করে বেঞ্চে বসে পায়ের ওপর পা রেখে দুলাচ্ছে। আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হওয়ার সাক্ষী থাকবে। সে দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশন কি হয়। তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে। অপমানে লজ্জায় সিরাতের চোখ দিয়ে পানি পড়ল। বুকের ভেতরের ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে। এ কোন সত্যের সামনে পড়ল সে? সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে, আর এই লম্পট ছেলে সে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করলো। মাথা নিচু করে ফুপিয়ে উঠতে সাফওয়ান চোয়াল শক্ত করে বলল, তার মানে কি বুঝে নেব যা বললো সব সত্যি? কথা শেষ করে ঝাটকা মেরে বাহু ছেড়ে দেয়। সারা মুখ রাগে লাল হয়ে আছে। এক হাত কোমরে দিয়ে শ্বাস ফেলল কয়েকবার। এরপর সিরাতের থুতনি ধরে নরম গলায় বলল, সিরাত, কথা বলো, একবার মুখ ফুটে বলো এসব মিথ্যে। তোমার গায়ে ফুলের টোকাও পড়েনি। একটু থেমে অগ্নিদৃষ্টিতে তাকায় প্রমুখের দিকে বলল, তারপর দেখো এই ছেলের কি হাল করি। তেতে উঠে প্রমুখ উঠে সাফওয়ানের সামনে তেরে গিয়ে বলল, কি করবি? আরে মিথ্যা হলে তো করবি। কি আফসোস, তোর প্রেমিকা আমার রুমে মধু খেতে যায়। এবার চুপ করে থাকতে পারল না সাফওয়ান। প্রমুখের কলার চেপে খেপে বলল, চুপ। সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। মাত্র বলা শুরু করলাম। ইস, তোর কপাল পোড়া। বিয়ের আগে আমি সব দেখে ফেলেছি। উফ, এত হট, গরমে এসিও কাজ করছিল না। একটু থেমে বড় করে শ্বাস ফেলে বলল, সিরাতকে সামলানোর জন্য আমার মতো প্রমুখ দরকার। তুই একটা লেতা বাচ্চা। তুই বরং কবিরাজ বাড়ির সাততলা থেকে চিকিৎসা নে, শরীরে এনার্জি আন, তারপর ভেবে দেখবো সিরাত কাকে ডিজার্ভ করে। কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখলো কষ্টে চোখ মুখ লাল। সাফওয়ান প্রমুখকে পারছে না চিবিয়ে খেতে। সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক, আগে সত্যি জানতে হবে। প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলল, টাকা আছে নাকি লাগবে? নিতে পারিস, আমার টাকার অভাব নেই। মন আমার ভারী নির্দয়, কোনোভাবেই চাই না বিয়ের রাতে তোর বউ পালিয়ে যাক। দরকার হলে সব খরচ আমার, তবু উন্নত চিকিৎসা করে এনার্জি বাড়া, নইলে বউ টিকবে না রে। সাফওয়ান তেড়ে গেল। কলার চেপে চোয়াল শক্ত করে বলল, এতক্ষণ ধরে যা খুশি বলেছিস, চুপ ছিলাম। আর একটা শব্দ করলে মেরে ফেলবো। আমার এনার্জি আছে নাকি নেই তোকে দেখাতে হবে? প্রমুখ চোখ মুখ কুচকে বলল, সি, আমার কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট নেই। এই দূরে যা, আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না। এ দেহে মেয়ে ছোঁয়া লাগবে শুধু, তোর মতো বাজে ছেলে নয়। তোর দেখছি চরিত্রের সমস্যা, এর জন্যই দেখছি সিরাত আমার কাছে গিয়েছিল। তুই দিতে পারিস না বুঝি? হাত ধরতেও কাঁপিস? সিরাত অশ্রুসিক্ত চোখে থমকে তাকায় প্রমুখের দিকে। এখানে বাজেভাবে বিশ্রী কথাগুলো বলতে পারলো? কাপা পা দুটো অবশ্যই চট করে সিরাত মাটিতে বসে পড়ে। সাফওয়ান খেপে গেল। সে প্রমুখকে মারতে যায়। প্রমুখ এতক্ষণ চুপ থাকলো, এবার নাক বরাবর ঘুষি মারল। দুজনের ধস্তাধস্তিতে সিরাত উঠে দাঁড়ায়। দুজনকে টানলেও কাজ হলো না। সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছে। সিরাত অবশেষে দুজনের মাঝখানে এগিয়ে বলল, স্টপ, এসব কি হচ্ছে? আমি কি খেলার পুতুল? দুজনে যা বলবে মেনে নিব। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না। এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে পড়ল। হ্যাঁ, এসব কিছু সত্যি। নিরুপায় ছিলাম আমি। মায়ের অপারেশনের জন্য 1 টাকাও ছিল না আমার কাছে। তাই ওই রাতে আর বলতে পারল না সিরাত। দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠে বেঞ্চে ধপ করে বসলো। সাফওয়ান চরম অবাক হয়ে তার দিকেই তাকিয়ে। প্রমুখ দাঁত কটমট করে তাকায় সাফওয়ানের দিকে। এবার বোঝ কেমন লাগে। তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদলো। তার মা নেই, উনি বেঁচে থাকলে সেও চাইতো যেভাবে হোক চিকিৎসা করাতে। তাকিয়ে রইল নাক টেনে কাঁদতে যাওয়া মেয়ের দিকে। মাকে বুঝি সবাই খুব ভালোবাসে। সিরাত হেঁচকি তুলে অনবরত কেঁদে যাচ্ছে। এ পর্যায়ে উঠে নিজেকে শান্ত করে সাফওয়ানকে বলল, আমাকে ক্ষমা করে দেবেন। আমি বলতে চেয়েছি আপনাকে, কিন্তু এভাবে বলতে হবে ভাবতেই পারিনি। আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি, এরপরেও আমাকে বিয়ে করবেন? অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর। আমি এভাবেই মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এরপর দাঁতে দাঁত চেপে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, এদের সফট কর্নার নিয়ে কখনো বাজেভাবে বলবেন না। আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বললেন? আপনি আমার কে? মেয়েদের সম্মান দিতেও এত দ্বিধা। এজন্যই কখনো কেউ আপনাকে ভালোবাসে না, সবাই ঘৃণা করেই যাবে। ভালোবাসা জয় করতে হলে তাদেরকেও ভালোবাসতে হয়। ভালোবাসা শব্দটা যেমন মিষ্টি, যেমন সুন্দর, ঠিক তেমনই কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সেই বাঁধন থেকে সরে যেতে পারে না।
অদ্ভুত এক মায়ার টানে তার কাছে বারবার ফিরে। এই যে প্রতিদিন মেয়েদের সাথে বেড শেয়ার করেন, এটা আপনার শরীরের তৃপ্তি হলেও মনের খোরাক মেটাতে পারেনি। মনের খোরাক মেটানোর জন্য শরীর ডাকে না, একটু ছোঁয়া একটু সঙ্গ হলেই হয়। আজ আমাকে যেভাবে আপনি অপমান করলেন, নেক্সট টাইম আশা করব অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না। হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়েও যায়। এই পৃথিবীতে আপনার টাকা আছে, আপনি সুখী, কিন্তু মনের মাঝে শান্তি নামক শব্দটা কি আদৌ আছে? আমার টাকা না থাকলেও আমার মায়ের ভালোবাসায় আমি সুখী, শান্তিতে দুমুঠো ভাত খেতে দিব্যি আছি। সিরাত একদমই কথা বলে বড় শ্বাস নেয়। সাফওয়ান ব্যথিত হৃদয়ে চলে যাচ্ছে, তার মনে সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে। সিরাত এরকম কাজ করেছে সে ভাবতেও পারছে না, রাগে ইচ্ছে করছে সব তছনছ করে দিতে। সে চলে গেল গাড়ি নিয়ে। সিরাত মলিন হাসলো, বাহ, আজ প্রমুখ একটু হলেও উপকার করলো। সে মানুষ চিনতে পেরেছে, অতীত জেনে কয়জনই বা থাকে। প্রমুখ চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে, এই মেয়ে ভালোবাসা শেখায়? কেউ কখনো ভালোই বাসেনি, সে বুঝবে কিভাবে ভালোবাসা কেমন হয়। মাকে খুব মনে পড়ছে। তার হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চে বসে রইল। সিরাত বেঞ্চ থেকে পার্স হাতে নিয়ে ক্ষীণ হেসে বলল, থ্যাঙ্কস, একটু হলেও উপকার করেছেন, ভালো থাকবেন। কথা বলেই গটগট পায়ে হাঁটা দিল বাসার দিকে। প্রমুখ তাকিয়ে রইল নিমিষে। মেয়েটা হাসলে গজদাঁত বের হয়। কি ছিল তার কথায়? আসলে একাকিত্ব জীবনে শান্তির দেখা মেলেনি। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, এমনি কপাল কুঁচকে যায় তার, বিড়বিড় করে, ভালোবাসা সে আবার স্বার্থ ছাড়া হয় নাকি? এই পৃথিবীতে টাকাই সব। সিরাত বাসায় পৌঁছে রুমে গেল কোনো রকমে। দরজা বন্ধ করে অঝরে কেঁদে ওঠে। এতগুলো মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করলো না ওই ছেলে। বিছানায় মুখ গুজে হিচকি তুলে কাঁদলো। মনের ব্যথাগুলো উপড়ে দিল সব বালিশে। তাইমা খানম একা বাসা এতক্ষণ ভয় ভয়ে ছিল। মেয়ে আসার পরে যাও মনে শান্তি পেল। এভাবে দরজা আটকে দেয়া আরও কষ্ট বাড়ল তার। তবে কি সাফওয়ান কিছু বলেছে? সে ভেবেছিল সিরাতকে এখন কালকের কাহিনী খুলে বলবে, ফোনে রেকর্ড করা আছে। তাকে একবার খুঁজে পেলে রেহাই নেই। সে অস্থির হলো মেয়ের চিন্তায়। দরজায় করাঘাত করে বলল, সিরাত, কি হয়েছে? দরজা খোল। সিরাত কোনো জবাব দিল না। তাইমা খানম উচ্চস্বরে ডেকেই চলল, দরজা খুলবি না? তোর সাথে আমার কথা আছে। মা, একবার দরজা খোল। না সিরাত দরজা খুললো আর না রাতে ভাত খেলো। বিকেলের ঘটে যাওয়া কাহিনীতে সে চুপসে গেছে। একরকম মানুষ থাকে না যারা অল্প অপমানে ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, ঠিক তেমনই সিরাত। মানুষের নেগেটিভ কথা তার হৃদয়ে বাজেভাবে আঘাত করে। সেই দৃশ্য চোখে ভাসে। জীবনে যত স্বপ্ন ছিল সব তছনছ হয়ে গেল হঠাৎ ঝড় এসে। তাইমা খানম শেষে হাল ছেড়ে দেয়। মেয়ের দরজার বাইরেই নির্ঘুম রাত কাটিয়ে দিলেন তিনি। সিরাতের বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ। বারান্দার সোফায় আয়েশ করে বসে কফি খেতে খেতেই ভাবছে, আসলেই তো আমাকে কেউ ভালোবাসে না। প্রতিদিনের মতো আজ একটি মেয়ের আসার কথা ছিল তার রুমে, কিন্তু মেয়েটার সমস্যার জন্য আসতে পারেনি। অন্য কোনো দিন হলে প্রমুখ উন্মাদের ন্যায় আচরণ করত, কিন্তু আজ সে চুপচাপ। রাত কাটলো তার সিরাতকে ভেবে। নিশ্চুপে কল্পনা করলো লাল বউ। তার মা বাবার এক কপি বিয়ের ছবি ছিল তার কাছে। সেই কথা মনে হতে রুমে যায় হন্তদন্ত হয়ে। ওয়ার্ড্রপ থেকে বের করলো সেই ছবি। কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাঁধানো, লাল শাড়িতে মাথায় ঘোমটা, মুখে কোনো মেকআপ নেই, হাতে ভরা চুড়ি, নাকে নাকফুল, গলায় কানে স্বর্ণের গহনায় রূপ দ্বিগুণ বেড়ে গেছে। বিয়ের দিন মেয়েদের সৌন্দর্যও বৃদ্ধি পায়। বাবা বুঝি এই রূপ দেখে পাগল হয়েছিল। প্রমুখ হাসলো, চুম্বন করলো সেই ছবিতে। এরপর সোফায় বসতে মনে পড়লো একটা কথা। বিড়বিড় করে বলল, সিরাতকে এই সাজে দ্বিগুণ মোহনীয় লাগে। মুখটা থাকবে কান্না মিশ্রিত, কাজল কালো চোখে পানি, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, এই যেন পাক্কা ঘরলি। তার অদ্ভুত ভাবনাতে সে নিজেই বিস্ময় হয়। প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে। মেয়েটাকে এই সাজে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছা হলো। অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরলো তাকে। সে ভড়কে যায়। এসব কি ভাবছে সে? রাতারাতি মেয়েটা জাদু করলো না তো? বারবার এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করলো। রুমের চারিপাশে হাঁটাহাঁটি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নিল এক রাতেই। তাছাড়া সে ঘুমাতে পারছে না, ঘুম চোখে ধরাই দিচ্ছে না। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। সকাল তখন 12টা। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে উঠতে বেশ দেরি হয়েছে প্রমুখের। সে উঠে ফ্রেশ হয়ে কবিরকে জরুরি তলবে বাসায় ডাকে। জুলেখাকে নাস্তা আনতে বলল। রায়হানকে কল করে বলল, বিয়ে করতে কি লাগে রায়হান? হঠাৎ আকস্মিক কথায় খানিক ভড়কালো সে। থতমত খেয়ে বলল, জি স্যার। কপাল কুঁচকে দিল এক ধমক। জি স্যার? জি স্যার মানে কি? তোর কাছে রাখ জি স্যার। তুই আমাকে 30 মিনিটের ভেতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি। রায়হান আবারও বলল। জি স্যার। প্রমুখ রেগে যায়, কয়েকটা গালি দিয়ে বলল, একটা ছবি পাঠাবো, সেই অনুযায়ী সব কিনে আনবি। কালার ডিজাইন সব একই চাই, নয়তো তোর চাকরি আউট।
রায়হানকে আবারও জি স্যার বলতেই দাঁত কটমট করে কল কেটে দেয় আহাম্মক। জুলেখা নাস্তা নিয়ে আসতে প্রমুখ একটা ব্রেড হাতে নিল, এরপর বেশ গম্ভীর স্বরে বলল, এখন সোজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয়। জুলেখা ভেবাচাকা খায় এমন কথায় কিছুই না বুঝতে পেরে বলল, শাড়ি পরবো কেন? প্রমুখ খাওয়া থামিয়ে বলল। আমি বলছি তাই, খুব দেখতে ইচ্ছা করছে রে। প্রমুখের স্পষ্ট কথায় লজ্জায় লাল হলো জুলেখা। এসব কি বলে ভাইজান? লজ্জায় লাল গাল দুটো লুকাতে সে সত্যি সত্যি তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। কবিরের আসতে আসতে দুপুর হলো। তাকে প্রমুখ আরো কাজ দিয়েছিল, তার নিজস্ব গাড়িটা ফুলে ফুলে সাজাতে, একদম বরযাত্রীর গাড়ির মতো। প্রমুখের কথা মস্তিষ্কে না গেলেও উচ্চস্বরে কয়েকটা ধমকে সব কাজ কমপ্লিট করতে হয়েছে। প্রমুখের রুমে এসে দাঁড়াতেই তার চক্ষু চড়ক গাছ। খয়েরি শেরওয়ানিতে সাদা ফর্সা গায়ে স্নিগ্ধ লাগছে। মাত্রই গোসল করেছে সে, এর ফলে চুল থেকে পানি পড়ছে তার। হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাচ্ছে সে। কাটা ভ্রু দাড়িতে আজ যেন সব লাবণ্য ফুটে উঠেছে। এই কবিরের জীবনে আজ প্রথম এভাবে দেখল সে। মনে মনে মার্শাল্লাহ পড়ে বলল, কুনজর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ। এভাবে বাইরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়ে গিলে খাবে। অতঃপর কথা বলেই মুহূর্তে কপাল ভীষণ রকম কুঁচকে যায়। বিস্ময়ে সারা মুখ থমথমে আকার ধারণ করে। চোখ বড় বড় করে রুমে এসে প্রমুখের পেছনে দাঁড়ালো। অস্থির চিত্তে বলল, স্যার আপনি শেরওয়ানি পরছেন কেন? প্রমুখ জবাব দিল না। বলদ বিয়েতে মানুষ কি পড়ে? অবশ্যই শেরওয়ানি। জীবনে একটাই মাত্র বিয়ে, তা আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর। আজ একটু মন চাইছে, অমনি সায় দিয়েছে সে। কখন আবার তার মনের ভেতরের মন তার সাথেই বিরোধিতা করবে, বলবে বিয়ে করিস না, এসব পাগলের কারবার, তুই সুস্থ মানুষ। তখন দেখা যাবে লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে। এখন মন যা চায় তাই করবে প্রমুখ। সে চুল শুকিয়ে আছড়ে ততক্ষণে জুলেখাও যথেষ্ট সেজে এসেছে। লজ্জায় মরিমরি হয়ে প্রমুখের রুমে উকি দিল। তখনই চোয়াল ঝুলে ধপ করে মেঝেতে বসে পড়ল। এ কি দেখছে সে? প্রমুখ বরবেশে কেন? ও মনে জাগলো, তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে? লজ্জায় আড়ষ্ট হয়ে নিচু করে দাঁড়িয়ে রইল সে। ইস, কি হচ্ছে এসব? প্রমুখ হাতে ঘড়ি পড়ে নজর দিল কবির আর জুলেখার দিকে। কবিরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর জুলেখাকে লজ্জা পেতে দেখে বলল, আশ্চর্য, বিয়ে করব আমি, তোদের কি হলো? মনে হচ্ছে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছিস। আজ আমার বাসর নাকি তোদের? জুলেখার কান গরম হয়ে যায়। বাসর শব্দ কানে যেতে গরম ধোয়া বের হলো। সে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে যায়। কবির থম মেরে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটি আলাদা। প্রমুখ বিরক্ত হলো এসব দেখে। তাকে কি ভালো দেখাচ্ছে না? কিছু বলছে না কেন? কবিরের সামনে দাঁড়িয়ে কটমট করে বলল, আমাকে কি সুন্দর দেখাচ্ছে না? বড় বড় চোখ করে তাকিয়েছিস কেন? কোন নজর দিচ্ছিস? কবিরের হুঁশ ফিরে থতমত খেয়ে বলল, স্যার খুব সুন্দর লাগছে, কিন্তু কার বিয়ে স্যার? আমি বাদে এই রুমে কেউ আছে? গমগমে আওয়াজে কবির দমে যায়। চুপসে যাওয়া গলায় বলল, কিন্তু কাকে করবেন স্যার? মুখে মুখে তর্ক করিস না আম্মক, আর একটা শব্দ করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। প্রমুখ কথা শেষে হাত ঘড়ি দেখে বলল, কাজীকে ফোন দে, আসতে না চাইলে তুলে নিয়ে আয়। 2টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। দমে যায় কবির। মাথা ঝাঁকায় উপর নিচ, কিন্তু মনে খুঁতখুঁতি থেকেই যায়। কয়েক মিনিট দাঁড়িয়ে শেষে মুখ খুলেই কাচুমাচু করে বলল, বউ? আপনার বউ কোথায় স্যার? প্রমুখ কটমট করে তাকায়। কবিরের একটার পর একটা প্রশ্নে ইচ্ছে করছে এখনই তাকে মেরে ফেলতে, কিন্তু না, আজ সে কিছুই করবে না। আজ পবিত্র দিন, শুভ কাজে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করে কথায় ক্রোধ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কবুল বলার পর দেখতে পাবি, পারলে তোরে কোলে বসিয়ে রাখবো, তখন আত্মা মিটিয়ে দেখিস। এবার চল। আপনার বউ আমি কোলে নেব কেন স্যার? প্রমুখ চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো। রুম থেকে বেরিয়ে বলল, তাহলে মাথায় নিবি? কবির শুকনো ঢোক গিলল। সে প্রমুখের কথা জবাব না দিয়ে তার পিছু যায়। প্রমুখ চট করে কবিরকে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, আমার রুমে কালো লাগেজ দেখতে পেলি না? ওইটা নিতে বলেছি কখন? নাকি আমার ঘষে বসে আছিস? কবির কাচুমাচু করে দাঁত কেলিয়ে হেসে রুম থেকে লাগেজ হাতে নিয়ে আসলো। প্রমুখ চশমা পড়ল চোখে, লম্বা শ্বাস ফেলে বলল, তোর বউ কিভাবে সংসার করছে? আমার সন্দেহ হচ্ছে অনেক। আদৌ কি সুখী রাখতে পারছিস বউকে? কোনো কিছুই বুঝছিস না, অথচ দেই করে বিয়ে করে ফেলছিস। এতই তারা? কবির কিছুটা অপ্রস্তুত হয়। কাকে না কাকে বিয়ে করবে বলছে, এখন আবার তার বউকে মাঝখানে টানছে। মনে মনে খেপে গেলেও প্রকাশ করলো না, চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলল, চিনির ডিব্বাটা নিয়ে আয় দেখি। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক? কবির দমে গিয়ে জিহবায় কামড় দেয়। পা বাড়িয়ে রান্নাঘর থেকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দিল। অমনি তেতে উঠে ঝাঁঝালো স্বরে বলল প্রমুখ, আহমক, কাল থেকে তো চাকরি আউট। চিনি আমার মাথায় ঢেলে দে, বেয়াদব। বাসায় আপাতত চিনি নেই, 1 চামচ চিনি খাইয়ে দে। কবির ঢোক গিলে বোকা বোকা গলায় বলল, মাথায় দিব কেন স্যার? তাহলে যে আঠালো হয়ে যাবে। প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করলো। নিজেকে শান্ত করে বলল, ও কাজে মিষ্টি মুখ করে যেতে হয়। কবির হতবিহবল হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকায় প্রমুখের দিকে। এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক?
কবিরের হাঁ করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলায় বলল। আর 1 মিনিট নষ্ট করলে সব চিনি তোর মুখে পুড়ে দেবো। কবির খুব খুব করে কাশলো। তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনি বের করলো সে। প্রমুখের দিকে বাড়াতেই মিষ্টি হেসে খেয়ে চোখ বন্ধ করে বলল, আহ, এজন্য অমৃত একবার মুখে দিলে হারিয়ে যাই কল্পনার জগতে। কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসলো। প্রমুখের মন এখন পুরোপুরি চাঙা। আহা, বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে। জুলেখাকে ডাকলো সুর টেনে। জুলেখা, জুলেখা রে, তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না? নতুন ভাবি দেখবি না? জুলেখা এতক্ষণ লজ্জায় আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে দুহাত ভাঁজ করে উপর হয়েছিল। প্রমুখের চেহারা চোখে ভাসছে তার। কিভাবে বাসর ঘরের কথা বলল! ইস, জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে। বরবেশে প্রমুখকে কত সুন্দর লাগছে সে কথা কি প্রমুখ জানে? শুয়ে এসব ভাবনার মাঝে প্রমুখের গলা কানে আসে তার। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। এরপর উঠে সেখান থেকেই বলল, এভাবে নাম ধরে ডাকেন না ভাইজান, কেমন কেমন লাগে। আমি আপনার সামনে যাইতে পারুম না। কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা। তার কথা প্রমুখের কানে পৌঁছালে তো। শেষে প্রমুখ তাকে না আসতে দেখে শক্ত গলায় বলল, আজিব ন্যাকামি স্যার, মেরে ঠ্যাং ভাঙিয়ে দেবো। তুই চাইছিস না ভাইজান বিয়ে করুক? এতদিন কি দুধ কলেতে কালসাপ পুষলাম? জুলেখা আবারও লজ্জায় হিম হয়ে যায়। কিভাবে বোঝাবে তার লজ্জা করছে? এবার না গেলেও দেখা যাবে সত্যি সত্যি আছাড় মেরে ব্যাং বানাবে। জুলেখা মাথায় লম্বা ঘোমটা দিল। তার হাত পা কাঁপছে। খুব কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায়। তাকে এভাবে লজ্জা পেতে দেখে ভড়কালো প্রমুখ। এত বড় ঘোমটা দিয়েছে কেন? মনে হচ্ছে সিরাতের নয় বরং জুলেখার বিয়ে। তার পা এমন কাঁপছে কেন? প্রমুখ থমথমে গলায় বলল, আজ তোর বিয়ে নাকি আমার? যা, কি যে বলেন ভাইজান, লজ্জা করে আমার। জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটা। প্রমুখ চোখ বড় বড় করে বলল, লজ্জা? তোর লজ্জা? ও মা, কেন? আজ আমার বিয়ে, আমার বাসর, আমার লজ্জা করা উচিত। জুলেখার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। এভাবে বাসর বাসর করছে কেন ভাইজান? আর মেয়ে পেল না, তাকেই কেন বিয়ে করতে হবে? আবার বলছে লজ্জা পাচ্ছে কেন? কান দুটি মুহূর্তে গরম হয়ে গেল। চোখ বন্ধ করতেই শুনতে পেল প্রমুখের আদেশ, বজ্জাতে যাওয়ার ইচ্ছে হলে জলদি আয়, নয়তো বাসর ঘর সাজা। আমি বউ নিয়ে আসছি। তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলেখা মন দিয়ে শুনল প্রমুখের কথা। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায় তার। ভাইজান কি বলল? বউ নিয়ে আসছে? ভাবি অপেক্ষা করছে, এসবের মানে কি? তবে এতক্ষণ সে কি ভুল ভাবলো? মুহূর্তে ভেতরে ভেতরে আবারও লজ্জায় মরেই গেল। ছি, ভাইজান কি বুঝে ফেলেনি? হায় আল্লাহ, ঠিক হয়েছে। তাকে কেন আগে বেশি বুঝতে হবে? প্রমুখ কি মুখ ফুটে বলেছে, জুলেখা মা শোনা, তুমিই হবে আমার বউ। এই ছেলেকে বিয়ে করে ধন্য হন। না, এসবের কিছুই বলেনি। শুধু বলেছে আজ বিয়ে করবে। মস্তিষ্কে সব কথা ঢুকতেই তাদের পেছনে পেছনে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে। ছি, নিজে নিজেই কত কি ভেবে নিয়েছিল। লজ্জায় মাথা উঠানোর জো নেই। সে তার লম্বা ঘুমটা একটানে খুলে ফেলে প্রমুখের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, আমরা বউ আনতে যাইতেছি। প্রমুখের মন আজ বড্ড ফুরফুরে। সে মিষ্টি হেসে মাথা ঝাঁকায়। জুলেখার বুক ধরফর করা সেই স্থানে হাত রাখলো। আল্লাহ, কেমন ধুকপুক করছে। সে বড় করে নিঃশ্বাস নিল। যাক, বাঁচা গেল। অন্তত বাসর জিনিসটা তার সাথে হচ্ছে না। এক রুমে প্রমুখ নামক মারাত্মক হার্টব্রেক করা মানুষটির সাথে থাকতে হচ্ছে না। যে বউ হচ্ছে সে বুঝি খুব সাহসী, নয়তো একরক্ষা হিংস্র রাগী মানুষটার সাথে সারা জীবন কিভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়। যদিও তাকে খুব আদর করে, ভেতরে তার একটা সুন্দর মন আছে। সে মনে মনে ভাবির জন্য দোয়া করলো। কবির গাড়ি চালাচ্ছে। তখনই প্রমুখ গমগমে গলায় বলল, আচ্ছা কবির, বউকে আদর করার কয়েকটা টিপস দে। কি করলে বউ ভালোবাসবে আমায়? তুই তো বিবাহিত পুরুষ, নিচে তোর অভিজ্ঞতা আছে। কবির থতমত খায় তার কথায়। এতদিন মেয়ে নিয়ে শুয়ে আজ তাকে বলছে টিপস দিতে। পারলে সে আরও তার কাছে বুদ্ধি নিতে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্যার, বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক। আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়াইলেও বুঝবেন না। তারা ডাইনি। জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে। প্রমুখ হাত দিয়ে কবিরের ঘাড়ে চাপড় মেরে বলল, সাবাস বেটা, এই না হলে প্রমুখের চামচা। চামচা? কবির থমকে যায়। তাকে কি অপমান করলো? মুখটা কাদো কাদো করে বলল, স্যার, এইভাবে অপমান করতে পারেন না। আমি রাগ করলাম। প্রমুখ উচ্চস্বরে হাসলো। ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলল, আজ রাতে তোর বউ কাছে আসবে না, কথা মিলিয়ে রাখিস। তোকে করলা ভাজি খাওয়াবে, অন্য রুমে ঘুমাবে, পারলে বাপের বাড়ি চলে যাবে। কেন স্যার? এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। প্রমুখ ফোনে কবিরের আগের বলা কথাগুলো সব রেকর্ড করেছে। সে প্লে করে শোনালো কবিরকে। কবির ভড়কে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, শালা খাটাস, বিয়ে করে দেখ সুখ কোন কোন জঙ্গলে পালায়। বউ তোর থেকেই এক ধাপ উপরে থাকবো, মিলিয়ে নিস। সাফওয়ান শুয়ে আছে বিছানায়। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটি লাল। শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য কাজ করবে ভাবতেও পারেনি সে।
তাকে একবার বললেই যত টাকা লাগে সব ম্যানেজ করতো সাফওয়ান। তার এতদিনের যত্নে গড়া ভালোবাসা সব ভোগ করলো ওই প্রমুখ। মানতেই পারছে না কোনোভাবে। কালকের এক একটা কথা কানে বাজতেই চোয়াল শক্ত হয়ে যাচ্ছে তার। সব কিছুতেই নজর দিচ্ছে ওই প্রমুখ। শেষে সিরাতকেও ছাড়লো না। কার জন্য এত বছর অপেক্ষা করলো? প্রমুখের কথাগুলো কানে বাজতেই চিৎকার করে উঠল সে। না, এত সহজে ছেড়ে দেব না। একবার যখন আমাদের মাঝখানে এসেছিস, না মেরে শান্তি নেই। দরকার হলে গাড়ি চাপা নিয়ে মেরে ফেলবো। তার চিৎকারে সাফওয়ানের বাবা মা দৌড়ে রুমে আসলো। ছেলেকে অপরিপাটি চুলগুলো এলোমেলো ভাবে দেখে রাহেলা বেগম ছুটে আসলো। ছেলের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল। মা, ওই প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাগে সারা দেহ কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক? ওই প্রমুখ আমার গায়ে কাঁটার মতো বিঁধে আছে। সিরাতকে আমার থেকে আলাদা করতে চাইছে। ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে তাকায়, উত্তেজিত হয়ে বলল, প্রমুখ আর সিরাতকে? ওই মেয়ে যার কথা প্রতিদিন আমাদের বলো? হ্যাঁ, ওই সিরাত। তাকেও আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা। আমি সহ্য করতে পারছি না। একদমে কথা বলে বিছানার চাদর খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো সাফওয়ান। ভদ্রলোক চিন্তায় পড়ে যায়। হাতে সিগারেট ফেলে দিয়ে বলল, সাবধান করেছিলাম তাকে। তুমি রেস্ট নাও মাইসান, আমি দেখছি। রাহেলা স্বামীর দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে, আর কত টাকার জন্য নিচে নামবে? রাহেলার কথা শেষ হতেই শক্ত হাতের চড় পড়ল তার গালে। সাফওয়ান তার বাবার হাত ধরে বলল, রিল্যাক্স বাবা, রেগে যেও না। মায়েদের মন একটু নরম হয়। অবিরত রাগে ফুঁসে বাসা থেকে বের হলো। বোনের সাথে কথা বলা জরুরি। এভাবে চললে বাচ্চার উপায় থাকবে না। সব প্ল্যান নষ্ট হয়ে যাবে নিমিষে। সিরাতদের ফ্ল্যাটের সামনে এসে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ। কবির আর জুলেখা আর পেছনেই দাঁড়ানো। কবির এই বাসায় নামানোর পর থেকে মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে। এখানে তো সেই মেয়ে থাকে যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল তাকে। তবে কি সেই মেয়ে? মুহূর্তে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। প্রমুখ সময় নিয়ে ভাবলো কিছু। গলা খাকড়ি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখাকে বলল, তোর ভাবি পছন্দ করবে আমায়? সব ঠিকঠাক আছে? জুলেখা মুচকি মুচকি হেসে বলল, জি ভাইজান, মারাত্মক লাগতেছে। তবে বলছিস তোর ভাবি আমাকে দেখার সাথে সাথে টাল খেয়ে পড়বে? হ্যাঁ, ঠিক ঠিক। প্রমুখ ইমপ্রেস হলো জুলেখার কথায়। ঠোঁট টিপে হেসে বলল, লজ্জা করছে কবির, পকেট থেকে রুমালটা দে। কবির ভড়কে যায়। লজ্জা তার আবার এই লোকের? তার ভাবনার মাঝে প্রমুখ চোখ গরম করে বলল, অহমক, বললাম না লজ্জা করছে। এই প্রথম বিয়ে করতে আসলাম। কাজী শালা কোথায়? আমি দেরি করতে পারবো না, একদমই কবুল বলবো। তুই কাজীকে বলে দিস। কবির কাচুমাচু করে বলল, কাজী বাসার নিচেই। লজ্জার কিছু নেই স্যার, ফটাফট কবুল বললেই বিয়ে শেষ। প্রমুখ হঠাৎ মুখ চুপসে কবিরের দিকে তাকিয়ে বলল, স্টুপিড, শুভ কাজে এসেছি। মিষ্টি কোথায়? যা বলছি 20 কেজি মিষ্টি কিনে আন। শ্বশুর বাড়ি 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই আমি। কবির মুখ লুকানো দৃষ্টিতে জবাব দেয়, কাজীকে আনার সময় কিনে আনবো স্যার। এবার বেল বাজান। প্রমুখ লজ্জা ভারী হয়ে কলিং বেল চাপলো। ব্যাপারটা এমন সে খুব লাজুক। কবিরের হাত থেকে রুমাল নিয়ে মুখ ঢাকে। তৎক্ষণাৎ তাইমা খানম দরজা খুলল। এভাবে বর বেশি একটা ছেলেকে দেখে সে ভড়কে যায়, চমকে তাকায় তাদের দিকে। তার বাসার সামনে এরা কি করছে? ভুলে অন্য অ্যাড্রেসে চলে আসেনি তো? তাইমা খানম কিছু বলার আগে প্রমুখ লম্বা করে সুর টেনে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার বউ কি বাসাতেই আছে? প্রমুখ আন্দাজে কথাটা বলে, কারণ এই বাসায় মা মেয়ে থাকে। সিরাতকে সে চিনে, তাই সামনের মহিলাটি সিরাতের মা হবে। তাছাড়া মহিলাটি বেশ ইয়াং। সে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল। যে করে হোক আগে মেয়ের মাকে পটানো শ্রেয়। তাইমা খানম থমকে যায়। থতমত খেয়ে সালামের উত্তর দিয়ে বলল, বাবা, ভুল ঠিকানায় এসেছো। তোমরা কে বাবা? প্রমুখ কপাল কুঁচকে তাকায়, ঠোঁট ফুলিয়ে বলল, নিজের মেয়ের জামাইকে চিনতে পারছেন না? এ কেমন শাশুড়ি আপনি? একমাত্র মেয়ের জামাই, কই একটু আদর যত্ন করবেন, তা না আপনি চিনতেই পারছেন না? বাসার বাড়িয়ে দাঁড়িয়ে রাখবেন? তাইমা খানম জোরপূর্বক হেসে বলল, আসলে আমার মেয়ের বিয়েই হয়নি। তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা। প্রমুখ চেতে উঠল। কপাল চাপড়ে বলল, না না, এ শাশুড়ি মানবই না। সিরাত, সিরাত কোথায়? তাকে ডাকুন, আমার বউকে ডাকুন, বলুন তার স্বামী তাকে নিতে এসেছে। মেয়ের নাম শুনে তাইমা খানম হতবিহ্বল হয়ে যায়। তার মেয়ে বিয়ে করেছে? কই, তাকে তো কখনো বলেনি। তবে কি এর জন্য বিয়ের কথা বললেই নাকচ করতো? তার চোখে পানি চলে আসলো। একমাত্র মেয়ে কিভাবে না জানিয়ে বিয়ে করলো? এত মিশুক ভদ্র ছেলে জামাই হিসেবে পেয়ে সে কি রাগ করতো? বরং উল্টো খুশি হতো। কি মিষ্টি এ ছেলে, একদম রাজকুমারের মতো। তবে এইটাই কি সেই ছেলে? কি যেন নাম? হ্যাঁ, সাফওয়ান।
সিরাতকে বিয়ে কর বলে সে কম মাথা খায়নি, অথচ মেয়ে তাকে না জানিয়ে বিয়ে সেরে ফেললো। সে মনে মনে বেশ খুশি হলো, তবু মেয়ের লুকিয়ে যাওয়া কথাটা মনে হতেই কষ্টে বুকটা মোচড় দিল। তাইমা খানমকে কাঁদতে দেখে প্রমুখ গলা খাকড়ি দেয়, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সিরাত কোথায়? তাইমার হুঁশ ফিরল, চোখের পানি মুছে বলল, বাবা তোমার নাম কি সাফওয়ান? প্রমুখের এতক্ষণের চাঙা মেজাজ মুহূর্তেই উবে গেল মুখ থেকে। সে কি ভুল শুনল? ওই অসভ্য ছেলের কথা শাশুড়িও জানে। এতই পিরিত ছিল দুজনের মাঝে। সে ভেতরে ভেতরে জ্বলে উঠে বলল, আমি কোনো বেকুব পুরুষ নয় শাশুড়ি আম্মা। সাফওয়ান হলো ভণ্ড, ওর সাথে আমার তুলনা দিচ্ছেন? সি 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 শাশুড়ি আম্মা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। হঠাৎ করে আমাদের মাঝে উদয় হয়েছিল, ব্যাস কাটা উঠিয়ে জঙ্গলে ফেলে দিয়েছি। ওর স্থান সেখানেই। আপনার মেয়েকে কালকে যা তা কথা শুনিয়েছে। ওই ছেলে একটা প্রতারক, একবার হাতের নাগালে পাই ছেড়ে ফেলবো। কথা বলে একটু নিঃশ্বাস ফেলে প্রমুখ লাজুক গলায় আবারও বলল, আমি আপনার একটিমাত্র মেয়ে জামাই, নাম আমার ইচ্ছা চৌধুরী প্রমুখ। প্রমুখ? তুমি প্রমুখ হলে সাফওয়ান সে কোথায়? আর সিরাতকে কি বলেছে কাল? ছেলেটা অনেক ভালো, সিরাত আমাকে বলেছিল। তোমার কথা তো কোনোদিন বলেইনি। সাফওয়ানের কথা জেদ করে বলছে আম্মা। তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। আগের বয়সে সাফওয়ানের সাথে গুরুগুরু করছে আপনার মেয়ে। কালকে বেটাকে এমন শেখে দিয়েছি আর জীবনে সামনে আসবে না। সিরাত লজ্জায় আমার কথা বলতে পারছে না আপনাকে, তাই আমাকে আসতে হলো। তাইমা খানম বুঝলো সব, মনে মনে একটু হলেও বিশ্বাস করলো। মলিন হাসলো সে। প্রমুখ চোরা চোখে তাকিয়ে লক্ষ্য করলো সেই হাসি। অমনি বলল, ও শাশুড়ি আম্মা, মেয়ের জামাই পাবে তাহলে আপনার শান্তি লাগবে। আর কত ঘন্টা বাইরে দাঁড় করে রাখবেন? কথা শেষে বেশ অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? দেখুন, সিরাতকে ভালোবাসি বলে আমার কাছে নিতে এসেছে। এবার আমার বউকে আমাকে দিয়ে দিন। এমন ছেলে সারা বাংলাদেশে একটাও পাবেন না। আমি তো চিন্তা করে পাচ্ছি না সিরাতের কপালে কি সুইট। কথা বলে কবির আর জুলেখার দিকে তাকিয়ে বলল, কিরে কপাল সুইট না? এতক্ষণ এরা দুইজন দর্শক হয়ে শুনছিল তাদের। প্রমুখের কথায় হুঁশ ফিরতেই অনবরত মাথা ঝাঁকায় দুজন। তাইমা খানম হাসলো, মিষ্টি এসে তাদের ভেতরে আসতে বলল। সোফায় বসতে দেয় তিনজনকে। কবিরকে ইশারায় কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ। তাইমা খানম লেবুর শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলল, সিরাতকে দেখছি না, কোথায় সে? তাইমা খানম তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলল, সিরাত গুরসুলে গেল মাত্র, মেয়েটা কাল থেকে খাওয়া দাওয়া করেনি। এটুকুই বলেই থামলো। দীর্ঘশ্বাস ফেলে মনের মধ্যে উকিঝুঁকি মারা কথাটা বলেই ফেলল, তোমরা আসলে বিয়ে করেছো? সিরাত আমাকে একবারও বললো না। আমি কি রেগে যেতাম? বরং খুশি হয়ে মেনে নিতাম। তোমার মতো লক্ষ্মী ছেলে কে না চায় মেয়ের জামাই হোক? তবে বাবা, যা হওয়ার হয়ে গেছে। আমার সিরাতকে সুখে রেখো। এই পৃথিবীতে আমি অভাগী কয়দিনই বা বাঁচবো। প্রমুখের মনে দয়া হলো। মেয়ের প্রতি মায়ের কত ভালোবাসা, কি নরম গলা। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, বিয়ে হয়নি শাশুড়ি আম্মা, এখন হবে। আপনার আপত্তি থাকলেও হবে। সিরাত খেতে বন্যা করলেও এ বিয়ে আজ এবং 20 মিনিটের ভেতরে হবে শাশুড়ি আম্মা। কবির চলে এসেছে কাজীকে নিয়ে। তাইমা খানম তার কথার মানে অর্ধেক বুঝলো আর অর্ধেক মাথায় ঢুকলো না। তবে নিশ্চিত হলো বিয়ে হয়নি। মনে শান্তি লাগলো তার। কবির প্রমুখের কাছে আসতেই তার কানে কানে বলল, সব ব্যবস্থা করা আছে, রাজি হলে ভালো, না হলে আরো ভালো। মিশন দুইটা কাজে লাগাতে হবে কবির। কবির মাথা ঝাঁকিয়ে বসলো পাশে। সিরাতের গোসল শেষ হতে দেরি হওয়ার অধৈর্য প্রমুখ দাঁত কটমট করে বলল, গোসলে যাওয়ার সময় পেলি না? অসহ্য মেয়ে, বের হয় একবার, সব শোক মিটিয়ে দেব। প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিল সিরাত। কাল সন্ধ্যা থেকে একটানা কাদার ফলে চোখ মুখ ফুলে গেছে। আজ ঘুম ভেঙেছে একটু আগে। সারা রাত গুমড়ে মরেছে অপমানে কষ্টে। তার পরিস্থিতি কেউ বুঝতেই চাইল না। অনেকবার ভেবেছিল এ জীবন রাখবে না, কিন্তু ওই যে তার মা, তাইমার কথা ভেবে পিছিয়ে গেছে সব সময়। গোসল সেরে বের হলো সে। বারান্দায় কাপড় মেলে আসতেই কানে বাজলো কয়েকটি মানুষের কথা। তাদের বাসায় এত মানুষকে। কপাল কুঁচকে মাথায় ঘোমটা টেনে এগিয়ে যায় ড্রয়িং রুমে। হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় সে। পায়ের তলা শিরশির করে ওঠে। সে কাকে দেখছে এখানে? প্রমুখ চৌধুরী তার বাসায় কি করে? চোখে মুখে খেলা করলো এক আকাশ বিস্ময়। তার মা কি সুন্দর হেসে হেসে কথা বলছে। প্রমুখের গায়ে শেরওয়ানি কেন? এই বেশে এখানে কি করছে? মনে তার হাজারো প্রশ্ন। কালকের সব কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। মাথা ঘুরে যেতেই দুর্বল হাতে দরজা শক্ত করে ধরে নিজেকে সামলায়। প্রমুখ বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে চোখ আটকে যায় সদ্য গোসল করে আসা মেয়ের দিকে। চোখ মুখ ফুলার ফলে তার আঁকে আবেদনময়ী লাগছে। ঠোঁট কাঁপছে তিরতির করে। চোখের ঘন পল্লব বারবার ঝাপটাচ্ছে সিরাত। ফুলা ফুলা গাল দুটি টেনে দেওয়ায় উদ্ভট ইচ্ছে মনে জাগলো।
প্রমুখ কপালে ভাঁজ ফেলে সিরাতের দিকে আঙ্গুল তাক করে, এরপর জুলেখাকে বলল, এই যে তোর ভাবি, লাগেজ, শাড়ি, গহনা আর মেকআপের সব আছে। 20 মিনিটে সাজিয়ে আমার সামনে নিয়ে আয়। কাজী অপেক্ষা করছে। আমার আর তোর সইছে না জুলেখা। জুলেখা সিরাতকে মন ভরে দেখে, কি সুন্দর তার ভাবি। ভাইজানের পছন্দ আছে বলতে হয়। সে লাগেজ নিয়ে সিরাতের সামনে দাঁড়ায়, হাত বাড়িয়ে সিরাতের থুতনি ধরতে চিৎকার করে উঠে সে। মা, কি বলছে এরা? ও মা, তুমি জানো এই ছেলেকে? বাসায় আসলো কিভাবে? তাইমা খানম ভুরু কুচকে জবাব দেয়, তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস, আমাকে বলতে লজ্জা পাস বলেই তো এখন বিয়ে করে নিয়ে যেতে আসলো তোকে। সেটা ভারী মিষ্টি, আমাকে বলিসনি কেন? আমি জানলে কি বাধা দিতাম? এবার যা, রেডি হয়ে আয়। জুলেখা বাহু ধরে সিরাতের। মায়ের কথা কানে যেতে সে চিৎকার করে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। দৌড়ে মায়ের কাছে এসে কান্না মিশ্রিত গলায় বলল, এসব মিথ্যা মা, ওই লম্পট ছেলেকে আমি ভালোবাসি না, সব বানোয়াট গল্প। তাইমা খানম কিছু বলার আগে প্রমুখ বলল, এইসব নাকি আমি বন্ধ করেছি রাত। আমার তারা আছে, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। শাড়ি পরে এসো, নতে এক কাপড়েই বিয়ে হবে। না, তোর মতো গুন্ডা ছেলেকে বিয়ে করব না। উফ সিরাত, ঝামেলা করো না, চুপচাপ যাও। তাইমা খানম মেয়ের মাথায় হাত দিয়ে বলল, কি বলিস? সত্যি তোদের মাঝে কিছু নেই? এ আমি কি করলাম? সে প্রমুখের সামনে এসে তার হাত ধরল, অস্ফুট স্বরে বলল, বাবা, এভাবে আমার মেয়ের সর্বনাশ করো না, চলে যাও। আরো মেয়ে আছে, সেখান থেকে একটা বিয়ে করে নাও। প্রমুখ বুঝলো সহজে কাজ হবে না। মা মেয়েকে পটানো গেল না, উল্টো হলো সব। থাক, বউ সাজে পরে দেখলেও হবে, যত দ্রুত সম্ভব বিয়ে পড়াতে হবে। সে চট করে গিয়ে সিরাতের হাত ধরল, বলল, চলো, কবুল বলবে। একটু থেমে হুঙ্কার ছেড়ে বলল, কাজী সাহেব বিয়ে পড়া শুরু করেন। অনেক তিরিং বিরিং করেছে, আর নয়। কাজী সাহেব ভয়ে ভয়ে কাগজে লেখা সব বাক্য পড়তে লাগলো। সিরাত কেঁদে যাচ্ছে, হাত ছাড়ার জন্য তৎপরাচ্ছে সে। তাইমা মেয়েকে ধরে কাঁদলো। এ কি করলো সে? কেন বাসায় ঢুকতে দিল? মনে মনে অনুশোচনায় ভুগছে সে। কাজীর সবকিছু বলা শেষে সিরাতের উদ্দেশ্যে বলল, সিরাত না না করে লাফাচ্ছে অনবরত। কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে রক্ষা পাওয়া কি এতই সহজ? প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে যায় সিরাতের কানের কাছে, ফিসফিসিয়ে বলল, বলো মে কবুল, আমাকেও তো বলতে হবে। সিরাত ইচ্ছে মতো ছুটার আশায় নখ দাবিয়ে দিচ্ছে প্রমুখের হাতে। প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। জীবনে তার কাছে শত শত মেয়ে সেদে এসেছে, আজ নিজে আসলো হালাল কাজে, তবুও এই মেয়ে তেরামি করছে। অন্য কেউ হলে এতক্ষণে থাপড়িয়ে গাল লাল করে দিত। অনেকক্ষণ ছুটাছুটি করে এক পর্যায়ে সিরাত করে বসলো অস্বাভাবিক কাজ। নিজের সব দাঁত দিয়ে কামড়ে ধরলো প্রমুখের হাত। এবার ব্যথায় ঝাটকা মেরে হাত ছেড়ে দেয় প্রমুখ। রাগে সেই হাতে চোখ রেখে হিসিয়ে বলল, আসার মারবো মেয়ে, ভয় লাগে না? আমাকে কামড় মারছিস? তুই যখন কামড় মারার শখ, তবে আয়, আমিও বসে দেখো একটা। চুপচাপ কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করব? সিরাতের মাথা দুপাশে অবিরত ঝাঁকানোর মাঝে প্রমুখ আবারও এগিয়ে আসে তার দিকে। কামড়ে দেওয়া হাত ঝেড়ে সিরাতের বাহু ধরতে সে রান্নাঘরে থেকে দৌড়ে ছুরি নিয়ে আসলো। প্রমুখের সামনে দাঁড়িয়ে নিজের গলায় ধরে বলল, দূরে যান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। প্রমুখ হতবাক হয়ে যায় এমন কাণ্ডে। এ দেখছি তার থেকেও এক কাঠি উপরে। মরে যাওয়ার হুমকি দেয় তাকে। সে বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। সামনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, গলায় লেগে যাবে মেয়ে, হাত থেকে ছুরিটা সরাও। না, আমার কাছে আসার চেষ্টা করলে ছুরি চালিয়ে দিব। সিরাত, বেশি কথা বলে কান গরম করে দেবো। চুপচাপ ছুরি রেখে আমার কাছে এসো। ভালো মেয়ের মতো কবুল বলো। না, আমি এখানে থেকে এক পাও নড়ব না। বাসা থেকে চলে যান বলছি, নয়তো। কথা শেষ করেই হাতের ছুরি শক্ত করে ধরল। আর একটু দাবিয়ে দিলে গলা কেটে যাবে। প্রমুখ রাগে ফুঁসে উঠল। এই মেয়ে এত শেয়ানা, এত সহজে ছাড়বে না সে। আজকের এক একটা কথার জবাব ঠিকঠাক দেবে, শুধু বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবে কত ধানে কত চাল। মেয়ের পাগলামিতে তাইমা খানম ওনার আঁচল মুখে চেপে ধরে চিৎকার করলো, সিরাত, এমন করিস না মা। এরপর প্রমুখের পায়ের কাছে গিয়ে বলল, বাবা, আমার মেয়ের জীবন ভিক্ষা দাও, চলে যাও বাসা থেকে। মেয়ের হবু জামাইকে তাড়িয়ে দিচ্ছেন, এখন ছেলে পাবেন কোথায়? দুহাই লাগে, সিরাত রাগের বসে ছুরি চালাবে, তুমি আমার কথা রাখো। সিরাত চিৎকার করে বলল, দূরে যাও মা, ওই লোকের কথা শুনবে না। প্রমুখ হতাশ হলো। কবিরের দিকে তাকিয়ে নিরীহ মুখ করে বলল, এইসব নাটক আর ভালো লাগছে না কবির, শুরু কর। ভালো কথায় দাম নেই। কবির মাথা ঝাঁকিয়ে চট করে তাইমার সামনে গেল। পকেট থেকে বন্দুক বের করে তাইমার মাথা বরাবর তাক করে সিরাতের দিকে চেয়ে বলল, এখনো সময় আছে ম্যাম, হয় আপনি মরবেন নয়তো আপনার মা। বিয়ে করলে ছেড়ে দিব আন্টিকে, দুইজন বেঁচে গেলেন, এটাই কি ভালো হলো না?
সিরাত আটকে উঠে ভয়, গলা থেকে ছুরি সরে যায় অটোমেটিক। কাপা হাতের থেকে ঝনঝন করে পড়ল মেঝেতে। চোখ বড় বড় করে বিস্ফোরণ দৃষ্টিতে হাত নাড়িয়ে বলল, আমার মাকে মারবেন না, এমন করছেন কেন? একটু শান্তিতে বাঁচতে দেবেন না? প্রমুখ বাঁকা হাসলো, তার মানে কাজ হয়েছে। সে কয়েক পা হেঁটে খপ করে শক্ত হাতে সিরাতের বাহু ধরে চোখ গরম করে বলল, বিয়ে করবে কি করবে না? সিরাত ডুকরে কেঁদে উঠে প্রমুখের পিঠে অনবরত কিল দিতে ব্যস্ত। প্রমুখ চোখ বন্ধ করে শক্ত গলায় বলল, কবির বন্দুক চালিয়ে আমার না হওয়া শাশুড়ি আমার মাথার খুলি উড়িয়ে দে। জি স্যার। কবিরের স্বাভাবিকভাবে সম্মতি শুনে সিরাত চিল্লিয়ে চট করে বলল, না না না, কিছু করবেন না প্লিজ। আমার মাকে ছেড়ে দিন, সে ছাড়া আর কেউ নেই আমার। হাত থেকে বন্দুক নিচে নামান, আমি কবুল বলছি কবুল। প্রমুখ হাত ছেড়ে দেয় অধর বাঁকিয়ে, আরামে গা এলিয়ে দিল সোফায়। মাত্র আধা ঘন্টা এই মেয়েকে সামলাতে গিয়ে অবস্থা বেগতিক। মেয়েরা এত নাটকবাজ হয় কেন? জীবনটা দফা রফা করে ফেলেছে, তাদের সোজা কথা কানে যায় না। বড়সড় দম নিয়ে বলল, জলদি বলো, সময় দিলাম 3 সেকেন্ড। সিরাত অশ্রুসিক্ত চোখে মায়ের মুখের দিকে তাকায়। তাইমা খানম অঝরে কেঁদে যাচ্ছে। মেয়ের একই সর্বনাশ হলো। সিরাত চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রেখে কাটকাট গলায় বলল, আপনার প্রতারণা কবুল করলাম, আপনার জেদ। নিজ ইচ্ছায় আমি নরক জীবন, সুখের জীবনের সমাপ্তি টেনে দুঃখের জীবন কবুল করলাম। আপনার জেদের কাছে হার মানলেও এ বিয়ে মন থেকে মেনে কোনো দিন নিব না, কোনো দিনও না। ঠকিয়ে বিয়ে করলেন আপনি। এই মনে কোনো দিন আপনার প্রতি মায়া কাজ করবে না, শুধু ঘৃণা করি আপনাকে। প্রমুখ হতবুদ্ধি হয়ে গেল তার কথায়। এ কেমন কবুল বলল সে? না, এটা মানা যায় না। সুন্দরভাবে 3 বার কবুল বললেই তো হতো। সে উঠে সিরাতের হাত আবারও শক্ত করে ধরল। সোফায় বসে নিজের পাশে সিরাতকে বসে, এরপর কবিরকে বলল, কবির বন্দুক নামাবি না, আবার কবুল পড়বে এই মেয়ে। আগের কবুল আমি মানি না। সিরাত ডুকরে কেঁদে রক্তচক্ষু হয়ে তাকায় প্রমুখের দিকে। প্রমুখের বাঁধন থেকে হাত মুচড়িয়ে বলল, আর বলবো না। একটু আগে বলেছি, শোনেননি? মাকে ছেড়ে দিন। ছাড়বো না। প্রমুখের কাটকাট উত্তরে সিরাত ফুপিয়ে কাঁদল। এই ছেলের হাত থেকে কিভাবে রক্ষা পাবে সে? কাজী আবারও কবুল বলতে বলল সিরাতকে। সিরাত মায়ের দিকে তাকায়। তাইমা খানম মেঝেতে বসে অঝরে অশ্রু ফেলছে। মাত্র কয়েক মিনিটে এসব কি হয়ে গেল? সিরাত প্রমুখের দিকে কঠিন চোখে নজর দিয়ে বলল, কবুল। প্রমুখ ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসে। কাজী এবার প্রমুখের উদ্দেশ্যে কবুল বলতে বলল। সিরাতের দিকে ঝুঁকে প্রমুখ হঠাৎই তার ভেজা শ্যাম্পু চুলে মুখ ডুবায়। সেই প্রথম অনুভব করলো স্মেলটায় তার নেশা ধরে যাচ্ছে। মেয়েদের চুলে এত সুন্দর গন্ধ থাকে। মনের কোণে খেলা করলো ভালো লাগা। ইচ্ছে করছে এভাবে সিরাতের গা ঘেঁষে সারাক্ষণ বসে থাকতে। সে বাম হাতে সিরাতের 2 হাত নিজের মুঠোয় নেয়, ডান হাত সিরাতের ঘাড়ের পিঠে গলিয়ে শক্ত করে চুল টেনে ধরলো। আরো গভীরভাবে চুলে শ্বাস টেনে ঘোর লাগা গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। প্রমুখের হাতের স্পর্শে মৃদু কেঁপে ওঠে সিরাত। চুল টান পড়ায় হালকা ব্যথাও অনুভব করছে সে। কান্না থেমে গেল প্রমুখের নরম ঘোর লাগা কণ্ঠ শুনে। সারা দেহ ঝংকার তুলল নিমিষেই। তার কবুল বলায় কি ছিল এটা? এমন লাগছে কেন? আজ এই মুহূর্ত থেকে তারা পবিত্র বন্ধনে স্বামী স্ত্রী, এ কথা না মানলেও সত্যি। সিরাতের ঘাড়ে তার হাতের স্পর্শ গাঢ় হতেই বুক ধক করে উঠল তার। গলা শুকিয়ে তৃষ্ণা পেল ভীষণ। তবু এত জঘন্যভাবে বিয়ে করায় সে মনে মনে জেদ করল এই প্রমুখের জীবন তছনছ করে ছাড়বে। বিয়ে করার শখ ঘুচিয়ে দিবে আজীবনের জন্য। শেষে তিক্ততা সহ্য করতে না পেরে প্রমুখ নিজেই ছেড়ে দিবে তাকে। সারাক্ষণ অনুশোচনায় ভুগবে। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল সিরাত। তার ভাবনার মাঝেই অনুভব করে একটা শক্তপোক্ত হাত শিরশির করে তার সারা পিঠ বিচরণ করছে। সিরাত ভয়ে ঢোক গিলে হাঁসফাঁস করে উঠল। সাফওয়ান রেডি হয়ে 91 নম্বর কল রিসিভ করলো সিরাতের ফোনে। কাল সারা রাত একটানা কল করে গেছে। প্রতিবারই একটা মেয়ে কণ্ঠ সুন্দর করে জানিয়েছে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যথিত হৃদয়ে ছটফট করেছে সিরাতকে বোঝানোর জন্য। প্রমুখকে এমনিতেই সে সহ্য করতে পারে না। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের ভালোবাসার মানুষটির সম্পর্কে সব শুনবে কখনোই কল্পনা করেনি। বাসায় আসার পর অনেকক্ষণ ভেবেছে সাফওয়ান। শেষে যখনই মনে পড়ল সিরাতকে এভাবে কিছু না বলে আসা ঠিক হয়নি, তখন থেকেই ফোন করে যাচ্ছে। তবে কি সিরাত ভেবে নিল 4-5টা ছেলের মতোই সাফওয়ান তার অতীত খারাপ জেনে ছেড়ে চলে গেছে? কিন্তু বোঝানোর উপায় সিরাত রাখেনি। ফোন অফ করে বসে আছে। সেই থেকেই সাফওয়ান চেষ্টা করে যাচ্ছে যোগাযোগ করার জন্য। আসলেই তো বাবা না থাকলে আর টাকা না থাকলে এছাড়া উপায় ছিল না। তাই বলে খারাপ সময়ে সেও পাশে থাকবে না? মনে মনে তার কষ্টে হাহাকার বয়ে যায়। সারাদিন শুয়ে বসে কাটিয়ে এবার সে বাইরে যাওয়ার জন্য রেডি হয়। অন্য উপায়ে যোগাযোগ করে সব বোঝাতে হবে। সে এবারও ফোন অফ পেয়ে রাগে বিছানায় ছুঁড়ে মারল। মাথা চেপে ঘন ঘন শ্বাস ফেলে জ্বলে ওঠে। ওই প্রমুখের ব্যবস্থা করবে এখন। মাঝখানে আসার স্বাদ মিটিয়ে দিবে। সে ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে রাহেলার উদ্দেশ্যে বলল, আজ বাসায় নাও আসতে পারি। সিরাতকে খুঁজতে যাচ্ছি মা।
অযথা কল করে বিরক্ত করবে না। রাহেলার চোখে জল। আদরের ছেলেটা বাপের মতো হচ্ছে দিন দিন। কত আশা ছিল চাকরি করবে, কিন্তু ওই যে বাপ তার ছেলেকে ব্যবসায় বসিয়ে দিল। রাহেলা এক গ্লাস গরম দুধ হাতে এনে বলল, না খেয়ে যাস না বাবা, সারাদিন কিচ্ছু খাসনি। কিভাবে খাবো? আমার হৃদয় কি চলছে কখনো অনুভব করেছো? বলেছিস কখনো? সারাক্ষণ বাবা বাবা করে মাথা খাস। সাফওয়ান ফুঁসে উঠে চোখ গরম করে বলল, বাবা আমায় বেশি ভালোবাসে, এটা দেখে তোমার জলে মা? দূরে যাও, আমার অনেক কাজ বাকি আছে। একটার পর একটা টেনশন মাথায় ঘুরছে, শুধুমাত্র এই ছেলেটার জন্য। কথা বলেই এক সেকেন্ডও দেরি করলো না, সে হনহন করে বেরিয়ে যায়। তার অনেক কিছু বলা বাকি আছে সিরাতকে। বিয়ে করে সংসার করবে, তাহলে কখনোই কেউ মাঝখানে আসতে পারবে না। সে গাড়িতে উঠে ড্রাইভ করে চলল সায়রার খোঁজে। সেই একমাত্র মেয়ে যে সিরাতের খোঁজ দিতে পারবে। তাছাড়া সিরাতের বাসা চিনলেও কোন ফ্ল্যাটে থাকে সে জানে না। এবার মনে মনে অনুতপ্ত হলো সে, কেন প্রথম দিন সিরাতের সাথে বাসায় গেল না। কত করে বলল, তবুও নাকচ করলো। অন্তত বাসাটা চিনে আসা যেত, এখন কাজে লাগতো তার। তাছাড়া সেদিন বাবা জরুরি কলেই অফিসে যেতে হয়েছিল তার। প্রমুখ সিরাতের হাত শক্ত করে নিজের মুঠোয় নেয়, এরপর শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম করলো। মিষ্টি হেসে বলল, আপনার মেয়ের জামাইকে দোয়া করুন, এই যুদ্ধের মধ্যে জীবনের সকল যুদ্ধে যেন জয়ী হতে পারে। তাইমা খানমকে বিয়ে পড়ানোর পর কবির তাকে সোফায় বসায়। বিয়ে পড়ানো শেষ একটু আগে, এবার বাসায় নিয়ে যাওয়ার পালা। সিরাত অনুভূতি শূন্য মুখে মূর্তির মতো দাঁড়িয়ে। তাকে বসতে বললে বসছে, দাঁড়িয়ে থাকতে বললে তাই করছে। তাইমা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলো, সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, একটা যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলাম না, কার জন্য এত কষ্ট করলাম, শেষে কিনা এক ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল। তাইমা খানম জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। কাজীকে বিদায় দিয়ে কবির আসলো। প্রমুখ এবার বিরক্ত হয়, চোখ মুখ কুচকে বলল, বৃষ্টির আগে ঝড় আসে, আপনি জানেন না শাশুড়ি আম্মা? আর যোগ্য মানে কি? আমার মতো লক্ষ্মী ছেলে দুটো পাবেন না। দোয়া করা বাদে এখন দেখছি বদদোয়া করছেন। প্রমুখ একটু থেমে দাঁতে দাঁত চেপে বলল, কতই বদদোয়া করেন, এই প্রমুখ ছাড়ছে না আপনার মেয়েকে। বিয়ে যখন করেছি তবে বাচ্চার বাপ হয় তবেই ছাড়বো। সবার সামনে ঠোঁট কাটা কথায় সিরাত ভেতরে ভেতরে জ্বলে ওঠে। হাত ঝটকা মেরে ছাড়িয়ে রেগে তাকিয়ে বলল, অসভ্য চরিত্রহীন, একদম আমাকে স্পর্শ করবেন না। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকায়। সিরাত এখন তার বউ, সে বিয়ের আগে যা খুশি তাই করেছে। এখন কি মেয়ে নিয়ে শুয়ে আছে? তবে অপবাদ দিবে কেন? চরিত্রহীন শব্দটা শুনে তার গা জ্বলে যায়। সিরাতের বাঁকা কোমর বাম হাতে শক্ত করে খামচে ধরে এই যে বলল, স্পর্শ করলাম, শুধু স্পর্শ কেন, আরো অনেক কিছু করবো বউ। সিরাত ফুপিয়ে ওঠে। এখন থেকে প্রতিনিয়ত এসব সহ্য করতে হবে। প্রমুখ তারা দিল জুলেখার কবিরকে। এই বাসায় আর এক মুহূর্ত থাকতে নারাজ সে। তাইমা খানমের হাত সিরাতের গা থেকে সরিয়ে বলল, নেকা কান্না বন্ধ করুন শাশুড়ি আম্মা, মনে হচ্ছে আপনার ঘর চুরি করতে এসেছি। কথা শেষে কপাল কুঁচকে ভাবুক হয়ে আসলে বলল, এটা তো যেমন তেমন চুরি নয়, একদম কলিজা ছিঁড়ে জোর করে নিয়ে নেওয়া। আহারে আম্মা, থাক, মন খারাপ করবেন না। সিরাতকে ধরে আবারও বলল প্রমুখ, আপনার মেয়েকে শুধু বুঝিয়ে দিন জামাইয়ের সেবা কিভাবে করতে হয়, ব্যাস তাকে রানীর মতো রাখবো, সব ব্যবস্থা করবো আমি। তাইমা সিরাতকে এবার গালে আদর করলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েকে জেলখানায় পাঠাচ্ছি, পারলে এই অভাগী মাকে ক্ষমা করে দিস। সিরাত মলিন হাসলো। প্রমুখের টেনে হিচড়ে নেওয়া হাতের দিকে তাকিয়ে এগিয়ে যায় গেটের কাছে। সিরাত পেছনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে, ক্ষণে ক্ষণে কেঁদে দু হাতে মুখ মুছলো। গাড়িতে বসলো চারজন। সেকেন্ডের মাঝেই তাইমার চোখের পলকে অদৃশ্য হলো ফুলে ফুলে সাজানো গাড়িটা। গাড়ি থেকে প্রমুখ বড় বড় পায়ে বাসার ভিতর চলে যায়। সিরাত চুপ করে সিটে ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জুলেখা কয়েকবার ডাকলো তাকে, এবার বাহু ঝাঁকিয়ে বলল, ভাবি, উঠে বাসায় চলুন। আকস্মিক জোরে ধাক্কা দেওয়ায় নড়ে চড়ে উঠল সিরাত। চোখ পিটপিট করে আশেপাশে নজর বুলায়। এই সেই বাসা যেখানে মাসখানেক আগে এসেছিল সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলো, তখনই কয়েক ফোঁটা নোনা জল বেয়ে পড়ল চোখ থেকে। জুলেখা নেমে আবারও তারা দিতে সেও নামে। জুলেখাকে অনুসরণ করে বাসায় ঢুকে। এই বিলাসবহুল অট্টালিকায় এসেও মায়ের কথা মনে পড়ছে ভীষণ। কি করছে একা তার মা? সারাদিন না খাওয়ার ফলে দুর্বল শরীর খুব কষ্টে টেনে টুনে আনলো ড্রয়িং রুমে। দামি আসবাবপত্রের ছড়াছড়ি। সে সামনের একটা সোফা পেতেই সেখানে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুব কষ্টেও জোর করেও খুলে রাখা যাচ্ছে না চোখ। ক্লান্ত দেহ নিয়ে সেখানটায় আটসাট হয়ে পড়ে রইল। প্রমুখ গায়ের সব কাপড় খুলে সেও বিছানায় ধপ করে গায়ে এলিয়ে দেয়। আজ সারাদিন যা ধকল গেল এই ছোট্ট দেহের সাথে। উফ, খিদে লাগায় সে মনে মনে তাইমাকে গালি দিয়ে। কিপটে শাশুড়ি, এক গ্লাস লেবু শরবত দিয়ে মেয়ের বিয়ে সেরে ফেললো, অথচ অন্য কেউ বিয়ে করলে
লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো। সে তপ্তশ্বাস ফেলে হাঁক ছাড়ল জুলেখাকে। বাসায় কিছু রান্না করা আছে, নিয়ে আয়, খেতে পেয়েছে। জুলেখাও সেদিকে শাড়ি চেঞ্জ করে শুয়ে আছে। রাত বেশি হয়নি, 8টা বাজবে। কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে সে উদাম গায়ে বের হলো রুম থেকে। গায়ে তার শুধু ট্রাউজার, চুলগুলো পেছনে এলিয়ে রান্নাঘরে গেল। ফ্রিজ, ডাইনিং টেবিলে এদিক ওদিক খুঁজেও কিছু পেল না। শেষে নিজেই রান্না করতে যায়। ভাত বসিয়ে সবজি কাটা শুরু করলো। মাছে মশলা মাখিয়ে চুলায় দিতে মনে পড়ল একটু আগে বিয়ে করা বউয়ের কথা। মুহূর্তেই হাত থমকে যায়। চুলার আঁচ কমিয়ে গটগট পায়ে এদিক ওদিক খুঁজলো সিরাতকে। কোথাও নেই সে। জুলেখাকে এবার রুক্ষ মেজাজে বলল, জুলেখা, রুমে কি মরার ঘুম ঘুমাস? ভাবি কোথায় তোর? ও যদি পালিয়ে যায় আজ তোকে মেরেই ফেলবো। সিরাতের গভীর ঘুম প্রমুখের চিৎকার ভেঙে যায়। সে কপাল কুঁচকে শুয়ে রইল। জুলেখা রুম থেকে দৌড়ে এসে বলল, ভাবি পালাই গেছে। কি কন ভাইজান? আমার সাথেই বাসায় ঢুকেছে। তাছাড়া বাইরে 4টা গার্ড রাখা, তাদের চোখ ফাঁকি দিয়ে পালাবা? প্রমুখ হাত ধুয়ে ফুঁসে উঠে বলল, কোথায় তাহলে? ডাক সিরাতকে। সামনে বলে 32টা দাঁত ভেঙে ফেলবো, অসভ্য মেয়ে। জুলেখা ভয়ে গুটিয়ে গেল। প্রমুখের চিৎকারে শুয়ে থাকতে পারল না সিরাত। এলো আলুথালু পায়ে উঠে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, ষাঁড়ের মতো না চেঁচিয়ে একটু ঘুমাতে দিন। সিরাতের বিষণ্ণ মুখের দিকে তাকায়। আপাদমস্তক দেখে কপাল কুঁচকে তেতে উঠে বলল, আমি সার? আমাকে সার মনে হয়? তবে তবে তুই তো গাভী। জুলেখা তার বোকা বোকা কথায় ফিক করে হেসে ওঠে। প্রমুখ চোখ রাঙায়, দমে যায় সে। সিরাত জবাব দিল না। দাঁড়িয়ে থাকাও তার কাছে কষ্টকর। কখন ঠাস করে পড়ে যাবে বলা যায় না। প্রমুখ কয়েক মিনিট পর কিচেনে যায়। জুলেখার উদ্দেশ্যে বলল, ভাত মাছ ভাজি আছে, খিদে লাগলে খেয়ে যা, নয়তো ঘুমা, অসহ্য। জুলেখা সিরাতকে ধরতে সিরাত হাত ঝটকা মেরে তেজ দেখিয়ে বলল, আমি পঙ্গু নই, একা চলতে পারি, ভুলেও টাচ করতে আসবেন না। জুলেখা হালকা ঢোক গিলে চেয়ারে বসলো। সিরাত ঠায় দাঁড়িয়ে থাকার মাঝে প্রমুখ ভাত মাছ ভাজি করে আনলো। নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ভাত বেড়েই একা একা খাওয়া শুরু করলো। জুলেখা তাকালো সিরাতের দিকে। সে ঘুমে ঢুলু হয়ে দাঁড়িয়ে আছে। জুলেখা ভেবেছিল প্রমুখ বসিয়ে জোর করে খাওয়াবে, কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে। সদ্য বিয়ে করা বউকে রেখেই খাচ্ছে। অথচ বিয়ে করার ভীষণ তাড়া ছিল তার। সে হঠাৎ চমকে গেলেও ঘাটল না। কয়েক বছর এ বাসায় থেকেও প্রমুখের সাথে তর্ক করার সাহস হয়নি। তবুও আজ নরম স্বরে বলল, ভাবি খেয়ে নাও। সিরাত বিরক্ত হয়ে চোখ মুখ কুচকায়। সে খাবে না, দরকার হলে না খেয়ে মরে যাবে। প্রমুখ খাওয়ার মাঝে একবার তাকালো। কি মনে উঠে সিরাতের বাহু ধরে এক ঝটকায় তার পাশের চেয়ারে বসায়। সামনে প্লেট বাড়িয়ে বলল, মাকে ভালোবাসো? তাহলে চুপচাপ খাও, নয়তো মায়ের কথা চিরদিনের জন্য ভুলে যাও। আমার লোক সেই বাসার নিচে আছে, কথা না শুনলে 1 সেকেন্ডও লাগবে না মাকে মেরে ফেলতে। সিরাত চমকে তাকায়। ফেলফেলে দৃষ্টিতে প্রমুখের মুখে দেখে। হৃদয়ের চাপা কান্না গলায় এসে আটকায় সিরাতের। নাক টেনে ডুকরে কেঁদে ওঠে। প্রমুখ ফের দিল ধমক। 5 মিনিট টাইম দিলাম, খাওয়া শেষ করে আমার রুমে চলো, না হলে শাশুড়ি আমার জানাজা পড়বো কাল। সিরাত ভয়ে কেঁপে ওঠে। দুর্বল হাতে চট করে খুব কষ্টে এক লোকমা ভাত নিয়ে মুখে দিয়ে চিবায়। কান্না মিশ্রিত চোখে ফুপিয়ে ওঠে। এই খাবার তার গলা দিয়ে নামছে না, তবু বহু কষ্টে গিলল সিরাত। প্রমুখ বাঁকা হাসলো। নিজের খাওয়ায় মন দেয়। সিরাত অল্প খেয়ে, জুলেখা তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় রুমে। প্রমুখ উঠে তৃপ্তির ঢেকুর তুলে বলল, আমার পিছনে পিছনে আসো। সিরাত তার পেছনে পেছনে রুমে যায়। চারপাশে দেয়ালে প্রমুখের ছবি টানানো। সেখানে কি স্নিগ্ধ হাসি, পরিপাটি বিছানা, দামি জিনিসপত্রে ভরপুর। হঠাৎ প্রমুখের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকাতেই তৎক্ষণাৎ গায়ে কাটা দিল সিরাতের। এই মানুষটার কত রূপ দেখবে সে। প্রমুখ ডিভানে বসে ল্যাপটপ হাতে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুমাতে দেরি হবে। এই বাসায় স্বাধীনভাবে থাকবে, কেউ তোমাকে কিছু নিয়ে জোর করবে না। তবে সিরাত, যদি পালানোর চেষ্টা করো আমি মেরে ফেলবো তোমাকে। সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। এভাবে থ্রেড দিয়ে বলছে স্বাধীনভাবে থাকো। তার মা কি করছে এখন? মা হয়তো কাঁদছে, বিছানার এক কোনায় গুটিসুটি মেরে ঘুমায়। এই নরম তুলতুলে বালিশের থেকে তার মায়ের কোল ঢের ভালো। চোখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ। তবুও টু শব্দ বের করলো না মুখ থেকে। সে ভেবেছিল এখানে আসার পর প্রমুখ জোর জবস্তি করবে, অত্যাচার করবে। সেসবের কিছু না হওয়ায় সে অবাক হলো। নিশ্চুপ কেঁদে বেঘরে ঘুমায়। প্রমুখ হাতের সব কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে যায়। সাধারণত ভুট্টোর সুইসাইড করার কারণ খুঁজছিল সে। ল্যাপটপ রেখে ঘাড়ে হাত বুলায়। সারাদিনের ক্লান্তিতে শরীর ম্যাচম্যাচ করছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। রুমের লাইট অফ করে এগিয়ে যায় বিছানায়। সেই কাপড়ে কাচুমাচু করে ঘুমিয়ে আছে সিরাত। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অনেকক্ষণ। চুল, কপাল, গাল তার ঠোঁটের দিকে তাকায়। সারা মুখ ফ্যাকাশে হয়ে আছে। প্রমুখের চোখ আটকে যায় ওড়না ছাড়া খালি গলায়। মুহূর্তে কপাল কুঁচকে গেল তার। কি মনে হতে এগিয়ে গেল ড্রয়ারের কাছে। সেখান থেকে হাতাহাতি করে
খুঁজে বের করে কাঙ্ক্ষিত জিনিস। তৎক্ষণাৎ অধরে হাসির দেখা মিলে সে হাতের মুঠোয় নিয়ে সিরাতের কাছে যায়। একদম তার নিকটে ঝুঁকে গলায় পরিয়ে দিল সেই মা মেয়ের ছবিযুক্ত লকেট। ঘুমের ঘরে গলায় কারো ঠান্ডা হাতের স্পর্শে নড়ে চড়ে মুখ কালো করলো। অমনি প্রমুখ ঠোঁট কামড়ে হাসে। সিরাতের মুখের উপর পড়ে থাকা চুল কানে গুজে দিয়ে সরে আসলো। তার বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ভাবলো, সারা জীবন মেয়ে নিয়ে জেগে থাকতাম এ বিছানায়, রাতভর তাদের মাঝে ডুবে থাকতাম, সেখানে আজ আমাকে মেয়ের পাশে ঘুমাতে হচ্ছে। এত অধপতন হলো প্রমুখ চৌধুরীর। নিত্যদিনে এসব মেয়ের আমাকে সামলাতে হিমশিম খায়, বরং আজ একটি মেয়ে সেই বিছানাতেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকাল সকাল ফোনের তীব্র রিংটোনে কাঁচা ঘুম ভেঙে যায় প্রমুখের। বিছানার একদম কর্নারে এসে চেপে ঘুমিয়েছে সে। ঘুমানোর আগে মনে মনে বারবার চেয়েছে সিরাতের গায়ে স্পর্শ না লাগুক, মেয়েটা এক বিছানায় কমফোর্ট ফিল করুক, যথেষ্ট স্বাধীনতা দিবে সে। ফোন কল অবিরত বাজার ফলে বিরক্তি ভাব সারা মুখে ছড়িয়ে পড়ে তার। কপালে ভাঁজ স্পষ্ট ফুটে উঠলেও তার এই মুহূর্তে ইচ্ছে করছে না চোখ খুলে তাকাতে। দুইবার রিং হয়ে কল কেটে যায়। প্রমুখ নড়ে চড়ে পাশের কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল তখনই। সারা রুম আবছা অন্ধকার। জানালার সফেদ পর্দা ভেদ করে এখনও সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। সকাল 7:25। ঘুম একটু গাঢ় হতে আবারও ফোন বেজে ওঠে। এবার প্রমুখের চোয়াল শক্ত হয়ে যায়। বিছানা হাতে বালিশের নিচ থেকে ফোন তুলেই দেখল অফিসারের কল। সে ভ্রু কিঞ্চিত করে সময় নিয়ে ফোন রিসিভ করতেই অফিসার বলল, প্রমুখ চৌধুরী, আমি কি সকাল সকাল বিরক্ত করলাম? প্রমুখ চোখ কচলে সামনে তাকিয়ে দেখে সিরাত অন্য পাশ হয়ে ঘুমাচ্ছে। মুহূর্তেই কপাল কুঁচকে যায় তার। এই মেয়েকে তার বিছানায় কি করছে? কৌতূহল নিয়ে একদম তার নিকট ঝুঁকে পর্যবেক্ষণ করলো। বেঘরে ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের। এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, দুহাত ভাঁজ করে মাথার নিচে দেওয়া, চুলগুলো এলোমেলো হয়ে মুখের চারিপাশে লেপ্টে আছে। ঘন পল্লব আঁখিতে শুধুই মায়া। প্রমুখ নিজের অজান্তেই হাত বাড়ালো তার দিকে, গলার পাশে চুলগুলো গুজে পেছনে ঠেলে দেয়। সিরাত হাত নড়ে চড়ে কপাল কুচকায়। প্রমুখ হাঁসফাঁস করছে, কেমন অস্থির লাগছে। এ তো তার জোর করে বিয়ে করাবো। অফিসার তার কোনো রেসপন্স না পেয়ে উঁচু গলায় বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো প্রমুখ চৌধুরী। প্রমুখের হুঁশ ফিরতে চোখ বড় বড় করে সিরাতের নিকট থেকে সরে আসে। তাড়াহুড়ো করে বারান্দার থাই গ্লাস খুলেই ভেতরে গিয়ে উত্তর দিল, জি বলুন। অবশেষে কথা বললেন। আমি ভাবলাম কি হলো, আবার কথা বলছেন না? ঘুমিয়েছিলাম। এত সকালে কি মনে করে? কোনো খবর পেয়েছেন? লাশের পোস্টমর্টেম রিপোর্ট আমার হাতে। প্রমুখ বাইরের আকাশের দিকে তাকায়। চারিপাশে সূর্যের আলোয় চারিপাশ চিকচিক করছে। সে অস্থির হয়ে বলল, এটা খুন, তাই না? অফিসার দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারি না প্রমুখ। শুনুন, রিপোর্ট অনুযায়ী এটা সুইসাইড। তার গায়ে কোনো চিহ্ন বা ছাপ পাওয়া যায়নি। সে নিজের ইচ্ছায় সুইসাইড করেছে। প্রমুখ বাম হাত থেকে ডান হাতে ফোন ধরলো। কঠিন চোখে মাথা চুল টেনে জবাব দেয়, আচ্ছা অফিসার, ধন্যবাদ। লাশ দাফন করে দিন। অফিসার কল কেটে দিতেই সে বারান্দায় সোফায় ধপ করে বসে। মাথায় ঘুরল অনেক প্রশ্ন। ভুট্টো কেন সুইসাইড করবে? সে মাথা চেপে ধরে উঠে আবার শুয়ে পড়ে। মাথায় ব্যথা বাড়ছে তার। কবিরকে কল করলো 3বার, রিং হচ্ছে, ধরছে না। মাথায় আগুন ধরে যায়। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না এই আহাম্মককে। কি করছে? ফোন ধরছে না। রেগে আবারও দাঁতে দাঁত চেপে কল করলো। এবার কবির ফোন রিসিভ করেই বলল, কোন শুয়োরের বাচ্চা সকাল সকাল কল করিস? বাসায় কি বউ নেই জানিস না? বিবাহিত পুরুষরা রাত জেগে বউকে ভালোবাসে। এই সময় আমরা খুবই ঘুমে ব্যস্ত। শালা মাত্রই ঘুমিয়েছি, সেই কাঁচা ঘুমের 12টা বাজিয়ে দিলি। শালা, তোর কপালে বউয়ের আদর জুটবে না। বউয়ের ঝাড়ি খাবি, কাছে টানলি খ্যাক খ্যাক করবে তোর বউ। সারা জীবন অনাহারে ভুগবি তুই। কবিরের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে সারা শরীর হির হির করে। ইচ্ছে করছে কবিরের ঠোঁট কেটে ভুনা করে খেতে। হাত মুষ্টিবদ্ধ করে উচ্চস্বরে ধমকে ওঠে, কবির, শুয়োরের বাচ্চা, আমি তোকে খুন করবো আজ। প্রমুখের হুঙ্কারে কবির ঘুমের মাঝে চমকে ওঠে। এ কাকে কি বলল সে? আর রাগে মুখে যা ইচ্ছে তাই বলে দিল। যার সাথে তর্ক করতেই গলা শুকায়, আজ গালাগালি পর্যন্ত দিয়েছে। ঘুমের ঘরে ফোন নাম্বারও চেক করেনি। ভয়ে গলা শুকিয়ে এলো। ঘুম ছুটে পালিয়ে যায় অজানা দেশে। কাপা দেহের উপর থেকে তার বউয়ের হাত এক ঝটকায় ফেলে ধরফর করে উঠে বসে। কান থেকে ফোন নামিয়ে দেখলো প্রমুখের নাম্বার। ভয়ে হৃদস্পন্দন অনবরত ছুটতেই শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, স্যার আপনি? সরি স্যার, মাফ করে দিন। এত সকালে কখনো কল করেন না, তাই বুঝতে পারিনি। আপনি তো 12টার আগে উঠেন না। আপনার পায়ে পড়ি, আর ভুল হবে না আমার। এসব কখনো সজ্ঞানে বলিনি। অজ্ঞান ব্যক্তি মনে করে মাফ করুন। জানেনই তো, ঘুমিয়ে পাপ করা মরে যাওয়ার সমান। আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। কাল রাতে আপনার বাসর রাত গেল, তাই কোশমিন কালেও ভাবিনি এত সকালেই ঘুম ভাঙবে। এতটুকু বলেই থামল সে।
অতঃপর নরম গলায় প্রশ্ন করলো, আচ্ছা স্যার, এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, এটাই হবে আমাদের স্যার। বাসর রাতে রেকর্ড না করলে তার মান সম্মান থাকবে? বাহ স্যার বাহ। সে খুব গর্বের সঙ্গে কথাগুলো বলল। প্রমুখ হাতের ফোন শক্ত করে ধরে রাগে ফুঁসছে। কবির এবার লজ্জা মুখে বলল, ম্যাম ঠিক আছে, সারা রাত ছোট দেহের উপর যা গেল সেই একমাত্র আপনার ধকল সামলাতে পারবে। আপনি কি মেডিসিনের জন্য কল করেছেন স্যার? আচ্ছা, আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমি মেডিসিন নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, এই টাকা দিতে হবে না, আমার তরফ থেকে বিয়ের ছোট্ট একটা গিফট। প্রমুখের দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে পারছে না কবিরের মাথা আলাদা করে দিতে। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপলো। আজ সামনে পেলে গুলি করে দিবে। খুব সাহস বেড়েছে। সে রাগে হুঙ্কার ছেড়ে বলল, সিরাতকে নিয়ে ভাবতে হবে না, তোর ম্যাম স্ট্রং, মেডিসিন লাগবে না। কিন্তু এবার তোকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছে কবির। কটমট করে বলেই থামলো প্রমুখ। এরপর শক্ত গলায় বলল, এই বাসায় আসবি 5 মিনিটের মধ্যে, নয়তো আমি তোর বাসায় গিয়ে খুন করব। বউকে আদর করার শখ ঘুষিয়ে দেবো কবির। মুখে মুখে তর্ক, তোর নতুন বিয়ে করা বউকে তখন অন্য জায়গায় ধুমধাম করে বিয়ে দেবো। কবির চুপসে গেল। তাকে মেরে আবার বউকে বিয়েও দিবে? সে মুখ ফুলিয়ে বলল, না স্যার, এসব বলবেন না, আমার একটা মাত্র বউ, আমি আসছি। কবির ধরফর করে উঠে গায়ে টি শার্ট আর প্যান্ট ঠিকঠাক করে বাসার নিচে চলে যায়। তার বউ পিছন থেকে ডাকতেই অসহায় গলায় বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে জানো, আদর সোহাগ সব হবে। এখন আমাকে পিছু ডেকো না, দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দাও। কবির গাড়ি খুব স্পিডে চালিয়ে 9 মিনিটের মধ্যে আসলো প্রমুখের বাসার গেটের কাছে। ভেতর থেকে তালা দেওয়া গার্ডরা ঘুমাচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কল করে প্রমুখকে। প্রমুখ তখন কাটকাট গলায় বলল, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। যদি এদিক ওদিক হয় ট্রাস্ট মি, তুই আর শেষ। বুকের পাটা বরাবর গুলি ঠুকে দেবো। সিসি ক্যামেরা আমার কাছে কবির, পালানোর চেষ্টা করলে কি করবো নিজেও জানি না। আমাকে যা তা বলছিস, বউয়ের আদরে অনাহারে ভুগবো, আর ওইদিকে তুই বউ নিয়ে আহ্লাদ করবি, তা তো আমি সহ্য করবো না। সিরাতকে তুই মেডিসিন কিনে দিবি, পেইন কিলার সিরাতকে নয়, বরং পায়ের ব্যথায় তুই নিয়ে খেয়ে নিস, কাজে দিবে। এত শখ করছিস, তখন তুই মেডিসিন লাগানোর ব্যবস্থা করতেই হয়। কবিরের মুখ চুপসে যায়। সে কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় শাস্তি দিবেন না, আর জীবনেও নম্বর না দেখে কল রিসিভ করব না। প্রমুখ কল কেটে ঘুমিয়ে যায়। কবির কষ্টে দুঃখে গেটে অনবরত মাথা টুকে কাঁদলো। রাতে বউকে ভালোবেসে সকাল সকাল এর মাসুল দিতে হচ্ছে তাকে। ইচ্ছে করলো ওই প্রমুখের বিছানায় আগুন ধরিয়ে দিতে। নিজে বউ নিয়ে শুয়ে অন্যকে দূরে রাখছে। অন্য কারো সুখ সহ্য হয় না ওই শালার। সিরাতের ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাফওয়ান। প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে সে, তবুও সিরাতের দেখা নেই। কাল শত চেষ্টা করেও সায়রার নাম্বার জোগাড় করতে পারেনি। রাত কাটিয়ে দিয়েছে তার অন্য ফ্ল্যাটে। সকাল সকাল গাড়ি নিয়ে আসলো সিরাতের খোঁজে, কিন্তু কপাল বোধহয় সহায় ছিল না সাফওয়ানের। তাই হতাশ হয়ে গাড়ি ড্রাইভিং সিটে বসে তাকিয়ে রইল গেটের দিকে। সিরাতকে একবার পেলেই জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে সাফওয়ান। সায়রা একরাশ মন খারাপ নিয়ে 3 নম্বর ক্লাসটা করলো। সিরাতকে কাল রাত থেকে সেও কল করে, ফোন অফ পায়। আজ সকালে রাজবার কল করেও আসে না। রূপ ফল না পেয়ে ভেবেছিল ভার্সিটিতে দেখা হবে, এখানে এসেও কোনো খবর নেই তার। সে হতাশ হলো। তখন থেকেই মন খারাপ নিয়ে ক্লাস করছে। তাছাড়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কালকে লাস্ট ডেট। ক্লাস বাদ দিয়ে বাসায় গেলেও সমস্যা, এক্সাম সামনে। চিন্তায় চোখ টলমল করে উঠল সায়রার। কি হলো সিরাতের? 2 দিন ভার্সিটি আসছে না, টিউশনেও যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে সে অনেক কষ্টে ক্লাস শেষ করে বের হলো। ভার্সিটির চত্বরে ছাত্রছাত্রীর ভিড়। নতুন ভর্তি হওয়া মুখে তাদের খুশির ঝলক। সায়রার চারিপাশে বন্ধু মহলের দিকে তাকিয়ে হাসলো। সিরাত থাকলে সেও ঘাসের বুকে বসে বকবক করে মাথা খেত। আড্ডার ঝুলি ফুরাতই না। এবার সিরাতের চিন্তায় হাঁটতেই ফোন করলো তার বয়ফ্রেন্ড আবরান। সে মুচকি হেসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি গেটের কাছে, জলদি আসো, সারপ্রাইজ আছে তোমার জন্য। সায়রা হাসলো। এতক্ষণের মন খারাপ পালিয়ে যায় নিমিষে। এই ছেলেটা তার জন্য পাগল। সারাক্ষণ কিভাবে হাসানো যায় সেই উপায় খুঁজে। সায়রাও ভালো না বেশে থাকতে পারে না। সে কথা বলতে বলতেই গেটের বাইরে আসলো। তখনই তার সামনে এসে হঠাৎ সাফওয়ান গম্ভীর স্বরে বলল, হাই, কেমন আছো? সিরাত কোথায়? হঠাৎ সাফওয়ানের কথায় সায়রা চমকে কান থেকে ফোন নামায়, ভ্রু কুচকে তাকায় সামনে। এই ছেলেকে চেনা চেনা লাগছে। তখনই মনে পড়ে সিরাতকে নিয়ে ঘুরঘুর করা ছেলেটার কথা। কল কেটে মুখে হাসি ঝুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কথা বলেই থামলো। বেশ চিন্তিত মুখে বলল, কিন্তু সিরাত তো ইউনিভার্সিটি আসেনি। সাফওয়ান ঘাবড়ে যায়। কি হলো সিরাতের? সে অস্থির হয়ে জিজ্ঞাসা করতে সায়রা বলল, সত্যি বলছি ভাইয়া, সিরাত আসেনি ইউনিভার্সিটিতে। তাছাড়া আসলে আপনি আমার পাশেই দেখতে পেতেন।
ওর ফোনও 2 দিন ধরে অফ, টিউশনিও করাতে যায় না। সায়রা মলিন মুখে দীর্ঘশ্বাস ছাড়লো, আবারও বলল, আমি সত্যিই জানি না ওর হঠাৎ কি হলো। লাস্ট কথা যখন হয়েছিল সিরাত চিন্তিত ছিল আন্টিকে নিয়ে, ওনার নাকি হঠাৎ করেই প্রচন্ড জ্বর এসেছে। তারপর আর কথা হয়নি? না, মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় ভাইয়া। সাফওয়ান হালকা ঢোক গিলে বলল, তুমি আমার সাথে ওদের বাসায় যাবে? ও বাসায় থাকবে নিশ্চয়ই। তাছাড়া তোমার জানা মতো আর কোনো রিলেটিভ আছে সিরাতের? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ভাইয়া, এখন আমি যেতে পারছি না, তবে কালকে যাব শিওর। ওই বাসা ছাড়া সিরাতের কোনো রিলেটিভের সাথে কন্ট্যাক্ট নেই। সাফওয়ান কয়েকবার জোরাজুরি করলো সায়রাকে যেতে। সায়রা কোনো মতে রাজি হলো না। তখন সায়রার পাশে আবরান এসে বলল, এই ছেলে কে সারা? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছই না। সাফওয়ান কপাল কুঁচকে ছেলেটার আপাদমস্তক দেখলো। সায়রা হেসে আবরানের হাত ধরে বলল, সিরাতের ফ্রেন্ড। সিরাত আজ আসেন ইউনিভার্সিটিতে, তাই আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। আবরান এবার তাড়া দিল সায়রাকে। সে যাওয়ার আগে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভালোবাসেন সিরাতকে? যতটা ভালোবাসলে মনে সারাক্ষণ হারিয়ে ফেলার ভয় থাকে। সাফওয়ান হঠাৎ ঠোঁট কামড়ে হেসে উঠে মাথা অনবরত ঝাঁকিয়ে বড় শ্বাস ফেলে মিষ্টি কণ্ঠে বলল, খুব, এতটাই ভালোবাসি তাকে। এই 2 দিন না দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। উন্মাদের মতো খুঁজে চলেছি এদিক ওদিক। সারা খুশিতে হাসলো, বলল, অবশেষে সিরাতের কপাল খুললো, তাকে ভালোবাসার পারফেক্ট মানুষ খুঁজে পেলাম। প্লিজ ভাইয়া, আপনি সারা জীবন আগলে রাখবেন এভাবেই। সাফওয়ান মাথা নাড়ায়। সায়রা চলে যায় খুশি হয়ে। সাফওয়ান তাদের দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে গাড়িতে উঠে নরম স্বরে বলল, আগলে রাখতে দিচ্ছে কই সে? কিভাবে জোর করি? এই হৃদয়ের ক্ষত সে কি একটু টের পায় না? তাকে সান্নিধ্যে পাওয়ার ইচ্ছে দিন দিন বেড়েই চলছে। একবার আমার বুকে কান পেতে শুনো সিরাত, এখানে খুব জ্বলছে। আমার কাছে চিরদিনের জন্য এসে কি ভালোবেসে এ জায়গায় মলম লাগিয়ে দিবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।